আজকে আমরা ক্লাস 12 এর অন্তর্গত জেনেটিক্স চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। আমরা এই চ্যানেলে এর আগে ক্লাস 11 এর বেশ কিছু ভিডিও আমি দিয়েছি। আজকে ক্লাস 12 এর ফার্স্ট ভিডিও আমি শুট করছি। তো দেখতেই পাচ্ছ আমার তো তেমন কিছু সেটআপ নেই, তো তার মধ্যেই যাতে তোমাদের কিছু হেল্প হয়, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক করো, শেয়ার করো। ওকে, তো প্রথমেই আমরা জেনেটিক্স পড়তে যেয়ে কিছু বেসিক টার্মিনোলজির কথা বলবো। ওকে, যেগুলো না জানলে জেনেটিক্স পড়া যাবে না। আচ্ছা, যেমন প্রথমেই হলো জিন। জিন কি? ক্লাস 10 থেকে তোমরা পড়ে আসছো যে জিন হলো বংশগত বৈশিষ্ট্যের ধারক এবং বাহক। এখন আমি জিনের সংজ্ঞাটা একটু অন্যরকম ভাবে বলছি। জিন হলো ডিএনএর সেই অংশ বা ডিএনএর সেই ক্ষুদ্রতম অংশ যেখান থেকে কার্যকরী প্রোটিন তৈরি হয়। অর্থাৎ ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএ আছে সেই ডিএনএ এর পুরো অংশটা কিন্তু জিন নয়। ডিএনএ এর কিছু অংশ জেনেটিক পার্ট, কিছু অংশ নন জেনেটিক অংশ। তাহলে ডিএনএ এর যে অংশ থেকে কার্যকরী প্রোটিন তৈরি হবে বা ফাংশনাল পলিপেপটাইড তৈরি হবে সেই জায়গাটাকেই আমরা জিন বলবো। যদি আমরা জিনের সংখ্যা বলি তাহলে হিউম্যানের ক্ষেত্রে মোর অর লেস 30,000 এর মতো জিন উপস্থিত আছে। হিউম্যান জিনোম প্রজেক্ট HGP অনুসারে, যেটা 2003 সালে ওয়ার্ল্ড ওয়াইড একসাথে হয়ে কমপ্লিট হয়েছে, সেই হিউম্যান জিনোম প্রজেক্ট অনুযায়ী আমাদের যে 30,000 জিন আছে হিউম্যানের মধ্যে, সব জিনের সিকোয়েন্সিং কমপ্লিট হয়ে গেছে। ওকে, জিন কি কি ধরনের হতে পারে এবং জিন নিয়ে একটু আলোচনা করা খুবই জরুরি। তো জিনকে যদি আমরা প্রোক্যারিওট এবং ইউক্যারিওট এই দুটো আলাদা আলাদা গ্রুপে ভাগ করি, যে প্রোক্যারিওটের জিন কি রকম আর ইউক্যারিওটের জিন কি রকম, তাহলে প্রথমেই আমরা প্রোক্যারিওটিক জিন নিয়ে কথা বলি। প্রোক্যারিওটিক যে জিন, সেই প্রোক্যারিওটিক জিনকে বলা হয়, প্রোক্যারিওটিক যে জিন সেই জিনকে বলা হয় স্ট্রাকচারাল জিন। তাহলে প্রোক্যারিওটিক জিনকে আমরা কি বলবো? স্ট্রাকচারাল জিন। অপরদিকে ইউক্যারিওটের ক্ষেত্রে যে জিন আছে, ইউক্যারিওটিক যে জিন আছে সেই জিনকে আমরা বলবো স্প্লিট জিন। এই দুটোর মধ্যে তফাৎ কি? তফাৎ হলো গঠনগত বৈশিষ্ট্যের তফাৎ। প্রোক্যারিওটের জিন যদি আমরা দেখি তাহলে আমরা জিনগুলো দেখব একাধিক জিন ওয়ান আফটার অ্যানাদার পর পর সাজানো থাকবে, তাদের মধ্যে কোনো গ্যাপ থাকবে না। সাপোজ যেমন ল্যাক জেড, ল্যাক ওয়াই, ল্যাক এ। ল্যাক অপেরন সম্বন্ধিত আমি তিনটে জিনের কথা বলছি। এই তিনটে জিন দেখো পর পর অবস্থান করছে, ল্যাক জেড, ল্যাক ওয়াই, ল্যাক এ। এবং এই জিনগুলোকে যে নিয়ন্ত্রণ করবে রেগুলেটরি পার্ট, সেই রেগুলেটরি পার্ট হিসাবে ল্যাক ও মানে অপারেটর রিজিয়ন আর প্রমোটার রিজিয়ন, এগুলো দেখো কমন। তাহলে তিনটে জিন যারা পর পর অবস্থান করছে তাদের মধ্যে কোনো গ্যাপ নেই এবং তিনটে জিনকে নিয়ন্ত্রণ করছে একটা কমন রেগুলেটরি পার্ট, একটা প্রমোটার, একটা অপারেটর। যদি এই ধরনের গঠন হয় তখন আমরা সেটাকে বলবো স্ট্রাকচারাল জিন। ইউক্যারিওটের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে এই ধরনের স্ট্রাকচারাল জিন পাওয়া যায় না। আমাদের ক্ষেত্রে প্রথমত তো জিনের গঠন, জিনের আকার অনেক বড় হয়, আলাদা আলাদা জিন অনেক দূরে দূরে অবস্থান করে, প্রত্যেকটা জিনের জন্য আলাদা প্রমোটার, আলাদা অপারেটর, মানে আলাদা আলাদা রেগুলেটরি সিকোয়েন্স থাকবে। আর একটা প্রধান কথা যেটা হলো ইউক্যারিওটিক জিন যেটা স্প্লিট জিন, সেখানে এক্সন আর ইন্ট্রন এই দুটো পার্ট থাকবে। ইউক্যারিওটিক জিনের ক্ষেত্রে এই এক্সন পার্ট মানে হলো এক্সপ্রেসড সিকোয়েন্স। এক্সপ্রেসড সিকোয়েন্স মানে যেখান থেকে কার্যকরী প্রোটিন তৈরি হওয়া সম্ভব। আর ইন্ট্রন পার্ট যেটা, তার পুরো নাম হলো ইন্টারভেনিং সিকোয়েন্স। ইন্টারভেনিং সিকোয়েন্স
মানে যেখান থেকে কোনো প্রোটিন তৈরি হতে পারে না। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে ইউক্যারিওটিক জিন, স্প্লিট জিন, প্রথমত তো জিনগুলো অনেক দূরে দূরে অবস্থান করছে, প্রতিটি জিনের জন্য আলাদা প্রমোটার অপারেটর থাকছে, আর জিনের যদি অন্তর্গঠন দেখি সেখানে আমরা দেখব রিপিটেডলি এক্সন ইন্ট্রন এইভাবে সাজানো থাকবে। এক্সন যে পার্টগুলো সেখান থেকে শুধু প্রোটিন তৈরি হয়, অপরদিকে ইন্ট্রন যে পার্টগুলো আছে সেগুলো কোনো জিনকে কোড করে না। যদিও ইন্ট্রনের মধ্যেও কিছু জিন থাকে কিন্তু সেটা ব্যতিক্রমী, খুব কম পরিমাণে জিন থাকে। ওকে, তাহলে এই হলো আমাদের জিন সম্পর্কে বেসিক কিছু কথা। নেক্সট যে টার্ম নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো অ্যালিল। ক্লাস 10 থেকে এই টার্মটা শুনে আসছো। অ্যালিল মানে হলো জিনের যে রূপভেদ, জিনের যে প্রকারভেদ, সেটাকেই আমরা বলবো অ্যালিল। সাপোজ টলনেস বা লম্বা হওয়াকে ডিটারমাইন করার জন্য আমি টি হিসাবে ক্যারেক্টারিস্টিক্সটাকে নিলাম। সেখানে একটা গাছ সাপোজ আমি ধরলাম গাছটা হলো লম্বা, টল। তো টলনেসকে ডিটারমাইন করা যেতে পারে দুভাবে, ক্যাপিটাল টি হতে পারে অথবা হতে পারে হাইব্রিড টল, ক্যাপিটাল টি স্মল টি। আচ্ছা, তাহলে জিনের রূপভেদ এলিল, তাহলে ক্যাপিটাল টি সাপেক্ষে ক্যাপিটাল টি অথবা ক্যাপিটাল টি সাপেক্ষে স্মল টি, এরা হলো পরস্পরের এলিল। ওকে, এরপরে নেক্সট হলো লোকাস। আচ্ছা, লোকাস মানে কি? সাপোজ এটা আমাদের হলো একটা ক্রোমোজোম, ক্রোমোজোমের এটা পি আর, ছোট আর, এটা কিউ আর, আর একটু আকারে বড় হবে কিউ আরটা। লোকাস মানে হচ্ছে ক্রোমোজোমের যে নির্দিষ্ট পজিশনে জিন বা এলিল অবস্থান করছে সেটাই হলো লোকাস। তাহলে এটা যদি ক্রোমোজোম হয়, ক্রোমোজোমের ছোট বাহুর পি আর্মে যদি সাপোজ আমি বললাম যে এখানে একটা সাপোজ কিছু একটা জিন, হিমোগ্লোবিনের জিন অবস্থান করছে, তাহলে তার একটা নির্দিষ্ট পজিশন থাকবে, সেটা একটা নাম্বার দ্বারা প্রকাশ করা যাবে, সেটাই হলো ওই পার্টিকুলার জিনের লোকাস। নেক্সট, হোমোজাইগোট আর হেটেরোজাইগোট অবস্থা। হোমোজাইগোট অবস্থা মানে হলো যদি কোনো একটা বৈশিষ্ট্য নির্ধারণকারী দুটো এলিল পরস্পর একই হয় তখন সেই অবস্থাটাকে আমরা বলবো হোমোজাইগোট অবস্থা, আর যদি দুটো এলিল পরস্পর ভিন্ন হয় তখন সেটাকে আমরা বলবো হেটেরোজাইগোট অবস্থা। একই রকম টলনেস ডিটারমাইন করার জন্য আমরা বলছি ক্যাপিটাল টি আর ক্যাপিটাল টি স্মল টি। তাহলে হোমোজাইগোট কোনটা হবে? এখানে দুটো এলিল সেম, তার মানে এটা হলো হোমোজাইগোট। আর ক্যাপিটাল টি স্মল টি এটা হলো হেটেরোজাইগোট অবস্থা। ওকে, আচ্ছা, এখান থেকেই হোমোজাইগোট মানে পিওর, এটা আমাদেরকে মনে রাখতে হবে। হোমোজাইগোট মানে হচ্ছে পিওর অবস্থা। এই হোমোজাইগোট হেটেরোজাইগোট উদাহরণ থেকেই আমরা আরেকটা জিনিস পাবো, সেটা হলো ডমিন্যান্ট আর রিসেসিভ, অর্থাৎ প্রকট এবং প্রচ্ছন্নর বৈশিষ্ট্য। আচ্ছা, প্রকট এবং প্রচ্ছন্ন যে ব্যাপারটা সেটা শুধুমাত্র হেটেরোজাইগোটিক স্টেটেই আমরা বিচার করতে পারবো, হোমোজাইগোটের ক্ষেত্রে তো এই ব্যাপারটা আসছে না। হেটেরোজাইগোট অবস্থায় দেখো যে ক্যাপিটাল টি স্মল টি যদি হয় কোনো একটা প্ল্যান্টের জিনোটাইপ, উদ্ভিদের জিনোটাইপ, তখন আমরা দেখি গাছটা স্বাভাবিকভাবে কি হয়? লম্বা হয়। কেন গাছটা লম্বা? তার কারণ ক্যাপিটাল টি যে এলিলটা সেটা স্মল টি এলিলের উপর কি হয়? প্রকট হয় বা ডমিন্যান্ট হয়, তার জন্যই আমরা বলছি গাছটা লম্বা হচ্ছে। তাহলে এখানে প্রচ্ছন্ন কোনটা? স্মল টি জিনটা হলো, এলিলটা হলো প্রচ্ছন্ন বা হলো এটা রিসেসিভ ক্যারেক্টার। আচ্ছা, নেক্সট আমরা কি করব? নেক্সট আমরা জানবো দুটো টার্ম নিয়ে, সেটা হলো ফিনোটাইপ এন্ড জিনোটাইপ। ফিনোটাইপ এন্ড জিনোটাইপ। আচ্ছা, প্রথমে বলি ফিনোটাইপ। ফিনোটাইপ মানে হচ্ছে বহিরাকৃতি।
আমরা খালি চোখে যা যা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি সেইগুলো সব মরফোলজিক্যাল ক্যারেক্টার, বহিরাকৃতি সেইগুলো হলো ফিনোটাইপ। গায়ের রং, উচ্চতা, চুলের গঠন, সেটা কুকড়ানো হতে পারে, সেটা স্ট্রেট হতে পারে, কার্লি হতে পারে, স্ট্রেট হতে পারে, যাই হোক চুল আমাদের চোখের বর্ণ হতে পারে, যেগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি সেইগুলো সব হলো ফিনোটাইপিক ক্যারেক্টার, অর্থাৎ মরফোলজিক্যাল ক্যারেক্টার। মরফোলজিক্যাল ক্যারেক্টার। আর জিনোটাইপ মানে হলো ফিনোটাইপকে নির্ধারণকারী যে বৈশিষ্ট্যগুলো কোথায় আছে, ডিএনএ এর মধ্যে আছে, সেইগুলো হলো জিনোটাইপিক বৈশিষ্ট্য। খালি চোখে জিনোটাইপিক বৈশিষ্ট্যকে দেখা সম্ভব নয়। এখানে আরেকটা কথা মনে রাখবো, জিনোটাইপে কাকে বানায়, ফিনোটাইপকে বানায়। তাহলে জিনোটাইপের দ্বারা ফিনোটাইপ তৈরি হয়। তাহলে জিনোটাইপ কোথায় আছে, জিনের মধ্যে আছে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি যে ফিনোটাইপ নির্ধারণের ক্ষেত্রে শুধু যে জিনোটাইপ দায়ী তা নয়, ফিনোটাইপ নির্ধারণের ক্ষেত্রে জিনোটাইপ প্লাস পরিবেশগত প্রভাব এই দুটো জিনিস দায়ী। মানে জিনোটাইপ প্লাস পরিবেশগত প্রভাব বা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, এই দুটো মিলে কি তৈরি হয়, ফিনোটাইপ তৈরি হয়। এটা আবার কিরকম ব্যাপারটা হলো, ধরো একটা গাছ যার মধ্যে ক্যাপিটাল ডি এই জিনটা আছে, অর্থাৎ সে পিওর টল, তার মানে সে টল হবে গাছটা। জিনোটাইপটা তার ক্যাপিটাল ডি সেটাই বোঝায়। কিন্তু সেই গাছটাকে আমি জল দিলাম না, জল দিতে ভুলে গেলাম, মাঝে মধ্যে জল দিলাম, তাহলে প্রয়োজনীয় পুষ্টিও পাচ্ছে না। তাহলে ওর হিসাব অনুযায়ী হওয়ার কথা ছিল টল, যেহেতু ক্যাপিটাল ডি ওর মধ্যে ক্যারেক্টার আছে। কিন্তু দেখা গেল গাছটা প্রয়োজনীয় পুষ্টি বা রোদ না পাওয়ার কারণে, অর্থাৎ এনভায়রনমেন্টাল ফ্যাক্টরে ডিপ্রাইভ হওয়ার কারণে সঠিক গ্রোথ ও পেল না। ওকে, আচ্ছা, তাহলে আমরা কিছু বেসিক টার্মিনোলজি নিয়ে আলোচনা করলাম, যেগুলো আমাদের জেনেটিক্স পড়ার জন্য একান্তই গুরুত্বপূর্ণ। নেক্সট আমি আরো কিছু টার্ম নিয়ে আলোচনা করব। যেমন সাপোজ হলো জিনোম, তাকে আমরা জিনোম বলবো। জিনোম মানে হলো কোনো একটা প্রজাতির হ্যাপ্লয়েড সেট সংখ্যক ক্রোমোজোমেই তার জিনোম। যেমন সাপোজ ধরো আমরা হচ্ছে ডিপ্লয়েড অর্গানিজম, 2n সমান আমাদের কত 46। তাহলে আমাদের জিনোম যদি বলি, তাহলে আমাদের হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম যেটা, সেটাই আমাদের জিনোম। তেমনই ভাবে ড্রোসোফিলার ক্ষেত্রে 8টা ক্রোমোজোম আছে, 2n সমান 8 ড্রোসোফিলার ক্ষেত্রে, ফল মাছির ক্ষেত্রে। তাহলে ওর ক্ষেত্রে কি হবে, n সমান 4, এটাই ওর জিনোম। আমাদের ক্ষেত্রে হিউম্যানের ক্ষেত্রে কি হবে, হিউম্যানের ক্ষেত্রে হবে n সমান 23, এটাই আমাদের জিনোম। ওকে, আচ্ছা, এরপরে নেক্সট আমরা জানবো সি ভ্যালু। মুছে দিই। নেক্সট আমরা জানবো সি ভ্যালু। সি ভ্যালু আবার কি? সি ভ্যালু বলতে বোঝায় কোন একটা প্রজাতির টোটাল যে ডিএনএ এর পরিমাণ, সেটাই হলো ওই প্রজাতির সি ভ্যালু। সাপোজ হিউম্যানের ক্ষেত্রে আমি সি ভ্যালু বার করছি, তাহলে কিভাবে করব, হিউম্যানের ক্ষেত্রে একটা সেল আমি এক্সট্রাক্ট করব, সেটা হতে পারে যে কোনো সেল, সেটা আমি ব্লাড সেলও নিতে পারি। তো ব্লাড সেলের ক্ষেত্রে আমাকে অবশ্যই ডাব্লিউবিসি নিতে হবে, আরবিসি এর মধ্যে তো নিউক্লিয়াস নেই, আরবিসি নিলে হবে না। সাপোজ আমি ডাব্লিউবিসি কালেক্ট করলাম, ডাব্লিউবিসি থেকে আমি টোটাল ডিএনএ যে পরিমাণটা, সেই ডিএনএটা এক্সট্রাকশন করলাম। যে ডিএনএটা এক্সট্রাকশন করে তার কোয়ান্টিটি মাপলাম, যে কোয়ান্টিটিটা সেটাই হলো হিউম্যানের ক্ষেত্রে সি ভ্যালু। তাহলে the total DNA content of an organism or a species is called C value. ওকে, তাহলে টোটাল ডিএনএ এর পরিমাণ। এখানে আরেকটা জিনিস আমাদেরকে পড়তে হয় সি ভ্যালু পড়লেই, সি ভ্যালু প্যারাডক্স। সেটা আবার কি? আমি দুটো স্পিসিস নিচ্ছি, একটা স্পিসিস হলো হিউম্যান, একটা স্পিসিস হলো কোনো এমফিবিয়াস স্পিসিস, হতে পারে সেটা টোড। দেখা গেল উভয়ের সি ভ্যালু আমরা ক্যালকুলেট করলাম, এটা হিউম্যানের সি ভ্যালু আর এটা হচ্ছে এমফিবিয়ান্স এর ক্ষেত্রে সি ভ্যালু। গ্রাফিক্যাল প্লট করলে দেখা যাচ্ছে যে এমফিবিয়ার ক্ষেত্রে
এমফিবিয়ার ক্ষেত্রে সি ভ্যালুর পরিমাণটা হিউম্যানের থেকে বেশি হচ্ছে। তো আমরা তো জানি যে ডিএনএ দ্বারাই সবকিছু নির্ধারিত হয়, তাহলে আমাদের স্বাভাবিকভাবে মনে হতে পারে যে এমফিবিয়ার সি ভ্যালু যেহেতু হিউম্যানের থেকে বেশি, ডিএনএ এর পরিমাণ বেশি ওদের, তো তাহলে ওরা কি আমাদের থেকে উন্নত? বাস্তবে তো তা নয়, এমফিবিয়ার তো স্মার্টফোন চালায় না। তাহলে টোটাল ডিএনএ কন্টেন্ট অর্থাৎ সি ভ্যালু সরাসরি বিবর্তন বা ইভলিউশনের উপর প্রভাব ফেলে না, এটাই হলো একটা ধাঁধা, অর্থাৎ সি ভ্যালু প্যারাডক্স। ওকে, নেক্সট আমরা একটু সেন্ট্রাল ডগমা নিয়ে আলোচনা করি। সেন্ট্রাল ডগমা কি জিনিস? এটা জেনেটিক্সের ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ, সেন্ট্রাল ডগমা। আমরা জানি আমাদের যে জেনেটিক ম্যাটেরিয়াল সেটা হলো ডিএনএ, এবং কোষ চক্র যখন আমরা পড়েছিলাম সেল সাইকেল, তার এস ফেজে আমরা দেখেছিলাম ডিএনএ ডবল হয়, ডিএনএ এর পরিমাণ ডবল হয়, অর্থাৎ ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়। যে প্রক্রিয়ায় ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয় তাকে কি বলা হয়? রেপ্লিকেশন। বাংলায় কি বলা হয়? সংশ্লেষ। পরবর্তী সময়ে জিনের যখন এক্সপ্রেশন হবে তখন ডিএনএ থেকে কি তৈরি হবে? এমআরএনএ তৈরি হবে। যে প্রক্রিয়ায় ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয় তাকে বলা হবে ট্রান্সক্রিপশন। আর এমআরএনএ যেটা মেসেঞ্জার আরএনএ, যেটা ডিএনএ এর বার্তাটা বহন করে, তার থেকে কি তৈরি হবে? প্রোটিন তৈরি হবে with the help of ribosome and tRNA। যে প্রক্রিয়ায় এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয় তাকে বলা হয় ট্রান্সলেশন। ওকে, তাহলে তিনটে পদ্ধতি, একটা হলো রেপ্লিকেশন, দুইয়ে হলো ট্রান্সক্রিপশন, তিনে হলো ট্রান্সলেশন। এই তিনটে পদ্ধতিকে একত্রে আমরা কি বলবো? সেন্ট্রাল ডগমা অফ লাইফ। আচ্ছা, এই তিনটে পদ্ধতি কোথায় হয় একটু দেখে নিই, কখন হয় একটু দেখে নিই। রেপ্লিকেশন মানে ডিএনএ কন্টেন্ট ডবল হয়। এটা কখন হবে? এটা কোষ চক্র বা সেল সাইকেলের এস ফেজে হয়। আচ্ছা, আরেকটা কথা, রেপ্লিকেশনটা কোথায় হয় সেলের মধ্যে? মনে রাখবো, রেপ্লিকেশনটা হয় উইদিন দ্য নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে হয়। আচ্ছা, ট্রান্সক্রিপশন কখন হবে? সেই কোষ চক্র বা সেল সাইকেলের G1 আর G2, গ্যাপ ফেজ 1 বা গ্রোথ ফেজ 1 আর G2 ফেজে হবে। এবং এটা কোথায় হবে ট্রান্সক্রিপশনটা? এটাও হবে উইদিন দ্য নিউক্লিয়াস। নেক্সট পড়ে রইল কি? ট্রান্সলেশন বা প্রোটিন সিনথেসিস। এই ট্রান্সলেশনটা আমরা দেখব হয় সে একই রকম G1 আর G2 ফেজে সমস্ত প্রোটিনগুলো তৈরি হয়, কিন্তু এই প্রক্রিয়াটা নিউক্লিয়াসে হয় না। তার কারণ এমআরএনএ তৈরি হয় পরবর্তী সময়ে নিউক্লিওপোর দ্বারা এমআরএনএ সাইটোপ্লাজমে চলে আসে, এবং প্রক্রিয়াটা কোথায় হয়? অ্যাট সাইটোপ্লাজম। আচ্ছা, তাহলে আজকে আমরা জেনেটিক্সের ছোট্ট করে একটা ফার্স্ট ক্লাস নিলাম। এই ক্লাসে কিছু বেসিক টার্মিনোলজি আমরা শিখলাম এবং জিন সম্পর্কে আমরা একটা ধারণা তৈরি করার চেষ্টা করলাম। নেক্সট ক্লাসে আমি এই প্রত্যেকটা যে প্রক্রিয়া আছে জিনের এক্সপ্রেশনের প্রত্যেকটা প্রক্রিয়া এবং তার সাথে সাথে ডিএনএ এর গঠন, আরএনএ এর ভাগ এবং আরএনএ এর গঠন নিয়ে বিস্তৃত আলোচনা করব। আজকে তাহলে এ পর্যন্ত।